বাংলা সিনেমার অন্যতম জনপ্রিয় একজন অভিনেত্রী হলেন অপর্ণা সেন। টলিউড ইন্ডাস্ট্রিতে উত্তম কুমার সুচিত্রা সেনের যুগের একজন বড় তারকা ছিলেন অপর্ণা সেন। উত্তম কুমারের সঙ্গে তার একাধিক সুপারহিট ছবি ছিল। উত্তম সুচিত্রা জুটির পাশাপাশি সেই সময় উত্তম অপর্ণা জুটিও দর্শকদের কাছে অনেক জনপ্রিয় ছিল। উত্তম কুমারের সঙ্গে বরাবরই অপর্ণা সেনের সম্পর্কটা বেশ ভালো ছিল। অপর্ণা সেন তার সমকালীন সময়ে প্রত্যেক সুপারস্টারের সঙ্গে কাজ করেছেন। 1961 সালে সমাপ্তি ছবির হাত ধরে তিনি অভিনয় দুনিয়াতে পা রাখেন। এরপর তাঁকে আর ফিরে তাকাতে হয়নি। মেম সাহেব, 19 এপ্রিল, বসন্ত বিলাপ, একান্ত আপন, আকাশ কুসুমের মতো একাধিক সুপারহিট ছবিতে তিনি অভিনয় করেছেন। অভিনয়ের পাশাপাশি পরিচালনাতেও হাত পাকিয়েছিলেন অপর্ণা সেন। তার পরিচালনাতে অসংখ্য সুপারহিট ছবি রয়েছে। এর মধ্যে দ্য জাপানিজ ওয়াইফ, 36 চৌরঙ্গী লেন, রীতি মৃণালিনী, পারমিতার একদিন অন্যতম গুরুত্বপূর্ণ। অভিনেত্রী এবং পরিচালিকা হিসেবে টলিউডে অনেক জনপ্রিয়তা পেয়েছেন অপর্ণা সেন। তবে তা সত্ত্বেও তার জীবনে একটি বড় আফসোস রয়ে গিয়েছে। উত্তম কুমারকে নিয়ে আজও আক্ষেপে ভোগেন তিনি। মহানায়কের শেষ ইচ্ছেটা তিনি পূরণ করতে পারেননি। একসময় কিন্তু উত্তম অপর্ণা জুটি বক্স অফিসে তুমুল হিট হয়েছিল। দর্শকরা সেই সময় উত্তম কুমারের নায়িকা হিসেবে অপর্ণা সেনকে দেখতে চাইতেন। উত্তম এবং অপর্ণা সেই সময় 14টি ছবিতে অভিনয় করেছিলেন। সবকটি ছবি সুপারহিট হয়েছিল। তবে এই সংখ্যাটা 15 হতে পারত যদি মহানায়কের শেষ প্রস্তাবে তিনি রাজি হয়ে যেতেন। অগবধূ সুন্দরী ছবিতে সুমিত্রা মুখার্জির বদলে উত্তম কুমারের স্ত্রীর চরিত্রে অভিনয় করার কথা ছিল অপর্ণা সেনেরই, কিন্তু তিনি সেকেন্ড লিডে অভিনয় করতে চাননি। তবে এই ছবিটাই ছিল মহানায়কের শেষ ছবি। এই ছবির শুটিং করতে করতেই প্রয়াত হন মহানায়ক উত্তম কুমার। অপর্ণা সেন আক্ষেপ করে বলেন, যদি তিনি জানতেন এটাই উত্তম কুমারের শেষ ছবি হবে তাহলে তিনি কখনোই অগবধূ সুন্দরীর অফার ফিরিয়ে দিতেন না। আজ এত বছর বাদেও তার মনের মধ্যে এই আফসোস রয়ে গিয়েছে। উত্তম কুমার এবং অপর্ণা সেন 14টি ছবিতে অভিনয় করেছিলেন। ছবিগুলি হল অপরিচিত, কলঙ্কিত নায়ক, এখানে পিঞ্জর, জয় জয়ন্তী, মেম সাহেব, কায়াহীনের কাহিনী, রাতের রজনীগন্ধা, সোনার খাঁচা, আলোর ঠিকানা, যদুবংশ, কাজললতা, নিধিরাম সর্দার। তার মতে উত্তমের সেরা অভিনয় যদুবংশ। তবে শ্রেষ্ঠ ছবি হলো সপ্তপদী। উত্তম কুমারকে কেমন দেখেছিলেন অপর্ণা? সেই প্রসঙ্গে তিনি বলেন, মানুষ হিসেবে তিনি ছিলেন খুবই হাসি খুশি, বন্ধুবৎসল, স্নেহশীল এবং দরদি। কোনো বিপদে পড়লে ওর উপস্থিতি আমাদের সবাইকে নিশ্চিত করে তুলত। একবার দমদম এয়ারপোর্টে আমার গাড়ি আসেনি, উনি আর বেনতি ছিলেন। ওরা আমাকে বাড়িতে নামিয়ে তবে ফিরলেন। কাজের সময় উত্তম কুমার ছিলেন পুরোপুরি সিরিয়াস। স্টুডিও সেটে পৌঁছেই অভিনয়ের যথার্থ পরিবেশ গড়ে তুলতেন। কোনো একটা ছবিতে দুজনে কাজ করছি একসঙ্গে। শট নেওয়ার আগে দেখি এক জায়গায় দাঁড়িয়ে উনি বারবার সংলাপ বলে যাচ্ছেন। কিশোরী বয়সের কৌতূহল চাপতে না পেরে ওকে জিজ্ঞেস করলাম, আপনি এতবার ডায়লগ পড়ছেন কেন? উনি বললেন, মাঝে মাঝে আমার একটু কথা আটকে যায়। সংলাপটা আয়ত্তে না রাখলে তাড়াতাড়িতে সেই স্ট্যামারিংটা এসে যাবে। আমি তো মহানায়কের সরল স্বীকারোক্তি শুনে অবাক। উত্তম কুমারের জিভে জড়তা, ওর কত ছবি তো দেখেছি কিন্তু ধরতে পারিনি তো। ওর কথা সেদিন আমার মনে খুব দাগ কেটেছিল। ভাবা যায় ছোট এক অভিনেত্রীর কাছে এমন জনপ্রিয় নায়ক তাঁর দুর্বলতার কথা স্বীকার করতে পারেন। উত্তম কুমারের সিনসিয়ারিটি আমাকে মুগ্ধ করেছিল। কি একাগ্রতা আর নিষ্ঠা নিয়েই না উনি সব জড়তা কাটিয়ে ধীরে ধীরে পৌঁছে গেছেন জনপ্রিয়তার উচ্চ শিখরে। বাংলা ছবির একমাত্র রোমান্টিক নায়ক উত্তম কুমার। ওর আগে কেউ ছিলেন না, পরেও নেই। ইন্ডাস্ট্রিতে সবাই ওকে দাদা বলতেন, কেন জানি না আমি কখনো বলিনি। আমার চেয়ে বয়সে অনেক বড় ছিলেন।
ওর ছেলে গৌতম আর আমি নাকি প্রায় সমবয়সী, এ কথা আমাকে অনেকবার বলেছেন। সুতরাং ওকে কাকা বা মামা জাতীয় কিছু একটা ডাকা যেত নিশ্চয়ই, আমাদের বাঙালি প্রথা মেনে। কিন্তু আমি সেই সমাপ্তির সময়কার স্কুলে পড়ার বয়স থেকে সেই যে উত্তমবাবু বলে ডাকতে শুরু করলাম, সেই ডাক আর কখনো পাল্টালো না। এখন উত্তম কুমারকে বড় মিস করি। বিশেষ করে পরিচালনার কাজ শুরু করার পর কত যে মনে হয় ওর কথা, সে আর কি বলবো। কত ভালো গল্প পড়ে তুলে রেখে দিতে হয়। উত্তম বাবু নেই, এ ভূমিকায় আর কাকে মানাবে। বিশেষ করে সমাপ্তির সময় খুব ঔন্নাসিক একটা ভাব ছিল, কিন্তু এখন বুঝি উত্তমবাবু কত বড় মাপের অভিনেতা ছিলেন। স্টার সিস্টেমের মধ্যে থেকেও নিজে ম্যাটিনি আইডল হয়েও বস্তুত ওর পরে আর সত্যিকারের কোনো স্টার দেখিনি বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে, যার নামে সঙ্গে সঙ্গে হাউসফুল হয়ে যায়। এই স্টারটির যে স্টারোচিত কোনো দোষ ছিল না এমনও নয়। সবসময় একদল লোক তাকে ঘিরে থাকতো, যাদের সাদা বাংলায় চামচা ছাড়া আর কিছুই বলা যায় না। আমার খুব খারাপ লাগতো, তাই স্টুডিওতে ওর ঘরের দিকে বড় একটা যেতাম না। তবু কখনো হয়তো বিশেষ কোনো প্রয়োজনে যেতে হয়েছে, গিয়ে দেখেছি বেশ ভিড়, চেঁচামেচি, আড্ডা, পরনিন্দা সবই পুরোদমে চলছে। তারই মধ্যে এক কোণে বসে উত্তমবাবু চোখে চশমা এঁটে গভীর মনোযোগ সহকারে যে বইটি পড়ে চলেছেন, সেটি রাজশেখর বসুর মহাভারত। কাছে গেলে বই নামিয়ে স্নিগ্ধ হেসে বলেছেন, কি মেম সাহেব, কি খবর বলো। পরে শুটিংয়ের ফাঁকে জনান্তিকে যখন জিজ্ঞেস করেছি অত ভিড়ের মধ্যে পড়েন কি করে, উত্তমবাবু সামান্য হেসে বলেছেন, আরে ওসব তো আছেই। ব্যাস ওটুকুই, কোনো বিরক্তি নেই, কোনো নালিশ নেই। আশ্চর্য লাগতো। শুনেছি বাড়িতে একটা মস্ত আয়নার সামনে উত্তমবাবু অভিনয়ের অভ্যাস করতেন। এটা শুনে অনেকে হাসতো, কিন্তু উত্তমবাবু জানতেন যে অভিনেতাকে নিজের শরীর, নিজের প্রত্যেকটি পেশির সংকোচনকে চিনতে জানতে হয় গভীরভাবে। যন্ত্রবাদক যেমন তার যন্ত্রটিকে চেনেন জানেন, অভিনেতার শরীরই তার যন্ত্র, এ কথা তিনি বুঝতেন। বাংলা শিল্পে কোনো ম্যাটিনি আইডল এখন আছে কি? তিনিও কি ঘরজোড়া মস্ত আয়নার সামনে দাঁড়িয়ে অভিনয়ের অনুশীলন করেন উত্তমবাবুর মতো? দুঃখিত, আমার জানা নেই। বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটি? অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন। লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালোবাসা নেবেন।